আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সরি, একটু লেট হয়ে গেল। আমি একটু ক্যামেরা সেট আপ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বছরের প্রথম দিনে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানান। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, প্রকৃতি ও প্রত্যয়। তো প্রকৃতি প্রত্যয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। আমি প্রকৃতি প্রত্যয় নিয়ে কয়েকটা কথা বলবো। প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারটা আমি শুধু বেসিকটা আপনাদের আলোচনা করে দিব। আপনারা উম, এরপরে বাকি অংশটা আপনাদের নিজেদের পড়তে হবে। এবং আরেকটা বিষয় হলো যে আপনাদের প্রকৃতি প্রত্যয়ে আহ, অনেকটা মুখস্থ করার মতো। তবে আমি কিছু বেসিক ধরিয়ে দিব, আপনাদের ওইটা অনুযায়ী যদি পড়েন তাহলে আপনাদের সব কিছু কমন পাবেন ইনশাল্লাহ। তবে এখানে বেশি মাথা নষ্ট করতে যাবেন না, কারণ প্রকৃতি প্রত্যয়ের এই চ্যাপ্টারটা পড়বেন যতটুকু মনে থাকে জাস্ট ততটুকুই। এর বেশি কিছু করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন। বোঝা গেছে? আমাদের জাস্ট মূল জিনিসটা ধরতে পারলেই আমরা বুঝবো প্রকৃতি এবং প্রত্যয় কি জিনিস। আমরা আজকে দুইটা জিনিস আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রকৃতি ও প্রত্যয়, এবং এরপরে আমরা আলোচনা করব অপপ্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ আলোচনা করব। তো আমরা প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি বলতে আমরা প্রথমে মনে করি যে আমরা প্রকৃতি মানে ন্যাচারাল যে এটা আছে সেটা, আসলে তা না। প্রকৃতি মানে হচ্ছে যে একটা শব্দের যে মূল অংশ, সেই মূল অংশটাকে বলা হচ্ছে প্রকৃতি। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরেন ঢাকাই, হ্যাঁ, ঢাকাই শাড়ি বা ঢাকাই পোশাক বা ঢাকাই ছেলে, ঢাকায় মেয়ে, এরকম করে আমরা অনেক সময় বলি, তাই না? আবার মনে করেন পড়া। তো এই দুইটা শব্দকে আমরা যদি ভাঙি, যেভাবে আমরা সায়েন্সের ভাষায় বলতে গেলে কোনো একটা পদার্থকে ভাঙতে থাকলে তখন আমরা গিয়ে অণু পাবো, অণুকে ভাঙলে পরমাণু পাবো, তাই না? তো এভাবে আমরা ভাঙতে ভাঙতে একদম শব্দের যে মূল অংশটা, যতটুকু পর্যন্ত গেলে শব্দের মূল অংশটা অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা যদি ভাঙি তাহলে দেখতে পাই এই ঢাকাই শব্দটা যদি আমরা ভাঙি এভাবে আসে, ঢাকা যোগ আই, ঢাকাই। আর পড়া শব্দটা এসেছে কিভাবে? পর যোগ আ। তাহলে এখানে আমাদের এই যে ঢাকাই শব্দটার মূল শব্দ হচ্ছে ঢাকা, পড়া শব্দটার মূল অংশ হচ্ছে পর। এদের সাথে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে কি? প্রত্যয়। এই দুইটা জিনিসকে বলা হচ্ছে যে কি? প্রত্যয়। এবং এই দুইটা জিনিস, এই যে যে পর এবং ঢাকা, ওকে, এই দুইটা জিনিসকে বলা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ একটা শব্দের মূল অংশটাকে বলা হয় প্রকৃতি, এবং এর সাথে যে শব্দ, সরি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়।
তাহলে প্রকৃতি এবং প্রত্যয় বিষয়টা বোঝা গেল। আপনাকে মূল অংশটা বুঝতে হবে। আবার এখন দেখেন এই প্রকৃতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে প্রকৃতিটা দেখতে পাচ্ছি, প্রকৃতি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি, আর আরেকটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। এখন শব্দ প্রকৃতি কাকে বলে আর নাম প্রকৃতি কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? শব্দ প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, এই প্রকৃতিকে আবার দুই ভাগে ভাগ করছে। শব্দ প্রকৃতিটা কি জিনিস? আমরা সাধারণত বিভিন্ন নাম হিসেবে বিভিন্ন শব্দ ব্যবহার করি। যেমন এই যে ঢাকায়, ঢাকাটা একটা জায়গার নাম না? তাহলে এটা হচ্ছে একটা কি শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। ওকে, শব্দ বা নাম প্রকৃতি। আবার ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়াপদের যে মূল অংশ। তো ক্রিয়াপদের মূল অংশকে বলা হচ্ছে আরেকটা ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে, আমরা এটাকে কি বলি? ধাতু বলি। আমরা অনেকে কি বলি? ধাতু। তাহলে প্রকৃতির হচ্ছে শব্দের মূল অংশ। যদি সেটা কোনো নাউনের নাউন হয়, হ্যাঁ, তখন সেটা হবে শব্দ প্রকৃতি। আর যদি এটা কোনো ক্রিয়াপদ হয়, ক্রিয়াপদের মূল অংশ হয়, তখন হবে সেটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু। মনে থাকবে? এবং এই যদি নাম প্রকৃতির সাথে বা শব্দ প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হবে শব্দ প্রত্যয় বা নাম প্রত্যয়। আর কৃত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যুক্ত হবে সেটা হবে কি কৃত প্রত্যয়। আমাদের এই দুইটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে যে প্রকৃতি কয় ধরনের। প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি, আর একটা হচ্ছে যে কি ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে শব্দ প্রত্যয় বা নাম প্রত্যয় এরকম বলে, এক এক বইতে এক এক রকম লেখা আছে। আর ক্রিয়াপদের মূল অংশ যেটা আছে সেটার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হবে যে কি কৃত প্রত্যয়। ঠিক আছে? তাহলে এই যে আটা এখানে কি হচ্ছে একটা কৃত প্রত্যয়। এখানে আবার অনেক ধরনের প্রকারভেদ কিন্তু আছে। আপনাদের এই প্রকারভেদগুলো জাস্ট পড়বেন, পড়ে যতটুকু মনে থাকে মনে রাখবার চেষ্টা করবেন। আর যদি মনে না রাখতে পারেন তাহলে কি আর করা, বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো ভালো করে মুখস্থ করবেন। একটা জিনিস আপনাদের বলি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এই প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টার থেকে সাধারণত ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার রিপিট হয়। হ্যাঁ, এখানে কিছু ব্যতিক্রম যেগুলো একটু পড়ার সময় আপনার মনে হবে যে এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, তখনই আপনার সেখানে এটা পরীক্ষাতে আসতে পারে, এটা ধরে নেবেন। ওকে, বিশেষ করে আমরা এখানে আরও কিছু প্রকারভেদ আলোচনা করব। সেই প্রকারভেদে সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত প্রকৃতি এগুলোতে আপনার ব্যতিক্রম থাকে। আর বাকিগুলোতে আমরা মোটামুটি ধারণা করতে পারবো কোনটা কি প্রকৃতি, কোনটা কি প্রত্যয়। ওকে, সাধারণত ধরে নেবেন যে যে প্রত্যয় কি নাম প্রকৃতির সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় নাম প্রত্যয়, আর যে প্রত্যয় ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় কৃত প্রত্যয়। তো ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম কি ধাতু। আমরা এটাকে তদ্ধিত প্রত্যয় বলতে পারি। এই যে আমাদের এই নাম
শব্দের সাথে বা নাম প্রকৃতির সাথে যেটা ইয়া হয় সেটাকে আমরা কি বলতে পারি? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তদ্ধিত প্রত্যয়। ওকে, তদ্ধিত প্রত্যয়, যেটা নাম শব্দের সাথে যুক্ত হবে যেই প্রত্যয় সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়াপদের বা ধাতুর সাথে যুক্ত হবে যেটা সেটাকে বলা হয় কৃত প্রত্যয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রত্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করব। প্রত্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করতে গেলে আমাদের এখানে আরেকটা জিনিস আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ধাতু কোনটা এটা তো বুঝতে পারছি, ক্রিয়াপদের ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়া প্রকৃতি বলে। ধাতু বা ক্রিয়া প্রকৃতি বলে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বা ক্রিয়া প্রকৃতি। এই ধাতুটা আমরা কিভাবে বের করব? এটা একটা খুব সহজ পদ্ধতি আছে। আমরা তো ক্রিয়াপদ আইডেন্টিফাই করতে পারবোই, ক্রিয়াপদ কোনটা সেটা তো আমরা এমনিতেই বুঝতে পারি। তো সেই ক্রিয়াপদটাকে আমরা যদি তুই অর্থে ব্যবহার করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সহজে ধাতুটা বের করে ফেলতে পারবো। যেমন মনে আবার এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, একটু ব্যতিক্রম আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিটা কাজে লাগে। সেটা হচ্ছে যে পড়া, পড়া, তাই না? পড়াকে আমি যদি কাউকে তুই অর্থে করার আদেশ দিতাম তাহলে কিভাবে বলতাম? পর। একইভাবে ধর, মার, কর, পর, মর, হ্যাঁ, চল, বস, হ্যাঁ, এই যে এইভাবে আমরা যদি তুই অর্থে ব্যবহার করি বা চিন্তা করি তাহলে খুব সহজে আমরা কি ধাতুটা বের করে ফেলতে পারবো। তো এই পদ্ধতিটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের এখন এই যে কৃত প্রত্যয় যে পড়লাম যে প্রত্যয় দুই ধরনের, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃত প্রত্যয়ের বাংলা ভাষায় দুই ধরনের কৃত প্রত্যয় আছে, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে কি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে প্রত্যয়, কৃত প্রত্যয় দুই ধরনের। কৃত প্রত্যয় কয় ধরনের? দুই ধরনের। কৃত প্রত্যয় দুই ধরনের। একটা হচ্ছে দেখি, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি সংস্কৃত। মজার ব্যাপার হচ্ছে যে বাংলা বাংলা এবং সংস্কৃত, সংস্কৃত হচ্ছে সংস্কৃত ভাষা থেকে যেটা আসছে চেঞ্জ হয়নি সেগুলো, আবার বাংলার ভিতরে সংস্কৃতের একটা বিশাল প্রভাব আছে। তা আমাদের এই প্রত্যয় নির্ণয় করার সময় আমরা বাংলার প্রত্যয়গুলো খুব সহজে নির্ণয় করতে পারি, কিন্তু ঘাপলাটা বাজে এই সংস্কৃততে এসে। আপনি পড়বেন একরকম, হবে আরেক রকম। বুঝে গেছে? যেমন মনে করেন বাংলা কৃত প্রত্যয় বাধা, হ্যাঁ, বাধা, বাধাটা শব্দটা আমি যদি ইয়ে করি তাহলে এভাবে আসে, বাধ যোগ বাধা। তাহলে আমি এখানে সহজেই প্রকৃতি প্রত্যয় বের করে ফেলতে পারছি। বাধা শব্দের প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি এটা প্রকৃতি, হ্যাঁ, আর এটা কি প্রত্যয়। কিন্তু সংস্কৃতিতে এরকম না, সংস্কৃতিতে একটু ভিন্ন রকম হতে পারে। বুঝা গেছে? সংস্কৃতিতে ভিন্ন রকম কিরকম? যেমন ধরেন আপনার নি যোগ অপ,
নায়ক, নি যোগ অক নায়ক। এখন আমার দেখেন তো, এই যে এখানে আমি বাধা শব্দটার বের করলাম কি, বাদ, তাই না? তো ঠিক তেমনি এই আমি বাদ থেকে প্রকৃতিটা বের করে ফেলতে পারছি, কিন্তু নায়কের প্রকৃতি নি, এটা কি ধারণা করা সম্ভব? এগুলো তাই মুখস্থ করতে হবে। সংস্কৃত কৃত প্রত্যয় এভাবে তাই আমাদের কি অনেকটাই কি মুখস্থ করে ফেলতে হয়। যেমন ধরেন আমরা পাঠক, পাঠক শব্দটা, পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? পঠ যোগ অক, পাঠক। তাহলে পঠ যোগ অক, কোথায় পঠ আর কোথায় পাঠ? ওকে, তাহলে এই যে এভাবে আমাদের প্রকৃতি প্রত্যয় বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করতে হবে। আসলে এখানে যত বেশি আলোচনা করব তত বেশি কনফিউশন, তাই আপনারা একটু টেকনিক্যালি পড়বেন, শুধুমাত্র যেগুলো বিগত বছরের প্রশ্ন এসেছে শুধু সেগুলোতে ফোকাস করেন। ওকে, এই বেশি পড়তে গেলে কিন্তু আবার কি মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আবার পাবনাতে গিয়ে আপনারা আমাকে কি বলবেন যে বাংলা কেন পড়তে গেছিলাম। ওকে, তো এরপরে আসে আমাদের কৃত প্রত্যয় তো আলোচনা করলাম। কৃত প্রত্যয় দুই ধরনের, একটা সংস্কৃত কৃত প্রত্যয় আর একটা কি বাংলা কৃত প্রত্যয়। আমরা এখন আলোচনা করব তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কোনগুলো? নাম শব্দের পরে যখন যেগুলো বসে তখন সেটাকে বলা হয় কি তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয় আবার তিন ধরনের, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। তিন ধরনের কি কি? প্রথমে আসে বাংলা, তারপরে আসে সংস্কৃত এবং বিদেশি। বাংলা, সংস্কৃত এবং বিদেশি। তো বাংলা, সংস্কৃত, বিদেশি, সংস্কৃত বিদেশি প্রত্যয় ব্যতীত বাংলা ভাষায় যে প্রকৃতি থাকে সেগুলোকে বলা হয় বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন ধরেন বাধাই, বাধাই শব্দটা, হ্যাঁ বাধাই, ওকে, বাধাই শব্দটা। তাহলে এখানে আমি বাংলা বাধাই শব্দটার প্রকৃতি প্রত্যয় কি হবে? জাস্ট এভাবে দেখেন, বাদ যোগ আই, বাধাই হয়েছে। একইভাবে আমরা বের করছিলাম যে ঢাকা যোগ আই, ঢাকাই। ওকে, তারপর মনে করেন নিমাই, নিম যোগ আই, নিমাই, নিম যোগ আই, নিমাই। ওকে, তাহলে তাই বলে আবার জামাই হবে না, জাম যোগ আই, জামাই। একটা জোকস মনে পড়ছে, বলবো? আপনারা তো আবার জোকস বললে মাইন্ড করেন, থাক না বলি। তাহলে এই যে নিম যোগ আই, নিমাই, বাদ যোগ আই, বাধাই, একইভাবে জলা, জল যোগ আ, জলা, এগুলো হচ্ছে সব বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এরপরে আসে আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ওকে, যেমন ধরেন অনুযোগ ইক, আণবিক। দেখেন তো ভাই, অনুযোগ ইক, ইকের জন্য ব বসছে, এটা আমরা কি ধারণা করতে পারবো? এই সংস্কৃততে আইসা সবসময় ভেজালটা বাজে। ওকে, আপনারা কিন্তু বাংলাগুলোতে সেটা কৃত প্রত্যয় হোক বা তদ্ধিত প্রত্যয় হোক, বাংলাতে আইসা আপনার খুব সহজে কি বের করতে পারবেন। ওকে, কিন্তু সংস্কৃত আসলেই আপনার ঝামেলাটা তৈরি হয়। আর দুঃখের বিষয় হলো এই সংস্কৃত থেকে পরীক্ষাতে বেশি দেয়। তো আপনারা করবেন কি, বারবার বলতেছি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবেন, ওগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। আর একটা কাজ করতে পারেন যে এইচএসসি বোর্ড পরীক্ষাতে, বিগত বছরের এইচএসসি বোর্ড পরীক্ষাতে কি কি প্রশ্ন আসছে সেগুলো একটু ভালো করে দেখতে পারেন। আমি আপনাদেরকে পিডিএফ যে শিটটা দিব সেখানে আমি কিছু খুব গুরুত্বপূর্ণ এভাবে প্রকৃতি প্রত্যয় আলোচনা করে দিয়েছি, ওগুলো একটু আপনারা ভালো করে দেখবেন। আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করতেছে, ওখানে কিছু জিনিস করা হচ্ছে, হ্যাঁ। তো আমি এই কারণে আমার ওয়ার্ড ফাইলগুলো
রিকভার করতে পারতেছি না। তো রিকভার করতে পারলেই আমি হয়ে যাবে। আমি আজকে সব সফটওয়্যারের আবার আপডেট করছি, তো ইনশাল্লাহ আজকের ভিতরে হয়ে যাবে। তো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। তাহলে দেখেন, এই যে যে আমরা কি আলোচনা করলাম, সংস্কৃত প্রত্যয়। তারপর দেখেন একইভাবে আসে আমাদের ধরেন পল্লব যোগ ইত, পল্লব যোগ ইত, পল্লবিত। ওকে, পল্লব যোগ ইত, পল্লবিত। তো এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত কি প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা কিন্তু একটু আগে বলছিলাম বাধা, আর এখানে বলছি বাঁধন। হ্যাঁ, বাধাটা হচ্ছে একটা কি ক্রিয়া, বাধাই কিন্তু ক্রিয়া না। বাধাইটা কি, যেমন আমরা বলি না বাধাই দোকান, বাধাই বই, বই বাধাই, এরকম করে অনেক কিছু বলি। তাহলে সেখান থেকে এটা একটা কি বিশেষণ বা বিশেষ্য, দুইটা হিসেবে ইউজ করতে পারি আমরা। তাহলে এই যে যে এখান থেকে আমাদের কিন্তু, যেহেতু আমি এটার মূল অংশ বের করেছি, তাই এটা হবে কি বাংলা তদ্ধিত প্রত্যয়। আবার এখানে সংস্কৃত অনুযৌগিক, আণবিক, পল্লব যৌগিত, পল্লবিত, এগুলো তো অনু পল্লব, এগুলো তো এমনিতেই আমরা বুঝতে পারতেছি, এগুলো নাউন। তাহলে এটা কিন্তু সমস্যাটা হয় প্রত্যয়। প্রত্যয়গুলো আমরা অন্যান্য বাংলাতে যেভাবে বের করতে পারি সেভাবে সংস্কৃততে হয় না। তাই আপনাকে এখানে সংস্কৃতের জন্য আলাদাভাবে এগুলো কি একটু শিখতে হবে। ওকে, সর্বশেষ আছে আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলা অনেকটা ইয়ার মতো, আপনার মিশ্র শব্দের মতো। যেমন ধরেন চিড়িয়া যোগ খানা, হ্যাঁ, চিড়িয়াখানা, চিড়িয়াখানা। পকেট যোগ মার, হ্যাঁ, পকেট মার, একসাথে বসতেছে, বাস মিশ্র শব্দ, দুইটা শব্দ ভিন্ন ভিন্ন ইয়াতে এসে আমাদের কি যুক্ত হয়েছে। এজন্য এগুলো কি অনেকটা সন্ধি বিচ্ছেদের মতো তদ্ধিত প্রত্যয়গুলো, প্রকৃতি প্রত্যয়গুলো যুক্ত হয়ে এখানে নতুন শব্দ তৈরি করেছে। তাহলে এই ছিল আমাদের প্রকৃতি প্রত্যয়। আমরা প্রকৃতি কি শিখলাম, প্রত্যয় কি শিখলাম। আমরা প্রত্যয়ের সাথে উপসর্গের পার্থক্য কোথায়, উপসর্গ বসে সব, এগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি, কিন্তু বসে শব্দের আগে। আর প্রত্যয় বসে কোথায়, প্রকৃতির পরে। হ্যাঁ, শব্দ আর প্রকৃতি কিন্তু এক না, সব শব্দই প্রকৃতি হতে পারে, কিন্তু সব প্রকৃতি শব্দ হতে নাও পারে। ওকে, তাহলে আবার প্রত্যয়টা বসে কোথায়, শেষে। প্রত্যয় একাধিক প্রত্যয় বসতে পারে। ওকে, তারপর যেমন মনে করেন একাধিক প্রত্যয় কিভাবে বসে। একাধিক প্রত্যয় হচ্ছে যে মনে করেন একটা উদাহরণ মাথায় আসতেছে না এখন। যেমন ধরেন কবি যোগ তা, হ্যাঁ, কি হইল, কবিতা, তাই না। তাহলে এখন কবিতার সাথে আমি যদি এর আগে কবি শব্দটাকে একটু বিশ্লেষণ করি, ওকে, তাহলে কেমনে হয়। যেমন কবি যোগ জ, তাহলে কি হবে, কাব্য, তাই না। কবি যোগ জ, কাব্য। তাহলে এখানে দেখেন কাব্যর সাথে যদি আমি আবার ইক যুক্ত করি, তাহলে কি হয়ে যায়, কাব্যিক, তাই না। তাহলে এই যে একই সাথে একাধিক প্রত্যয় যুক্ত হয়ে প্রথমে কবির সাথে জ যুক্ত হয়েছে, তারপরে ইক যুক্ত হয়েছে, তারপরে কাব্যিক শব্দটা আসছে। প্রত্যয় একাধিক প্রত্যয় বসতে পারে, কিন্তু উপসর্গ একটাই বসবে। তো তদ্ধিত প্রত্যয় এবং প্রকৃতি প্রত্যয়, আমাদের মূল চ্যাপ্টারের বিষয়টা হচ্ছে যে কোনো শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি, এবং এই প্রকৃতির পরে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে
তখন সেটাকে বলা হয় প্রত্যয়। তো প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে যে কি নাম প্রকৃতি এবং আরেকটা হচ্ছে যে কি ক্রিয়া প্রকৃতি। তো ক্রিয়া প্রকৃতির আরেক নাম ধাতু, নাম প্রকৃতি আরেক নাম হচ্ছে কি। তো এখন নাম প্রকৃতির সাথে যখন আমাদের যে প্রত্যয় যুক্ত হবে সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তদ্ধিত প্রত্যয় তিন ধরনের, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। আর কৃত প্রত্যয় দুই ধরনের, বাংলা এবং সংস্কৃত। জাস্ট এতটুকু মনে রাখতে পারলে হবে। আমাদের ক্রিয়া প্রকৃতি প্রত্যয় আলোচনা এখানে আমি শেষ করলাম। বাকিটা হচ্ছে আপনাদের শীট দিব, সেই শীটটা আপনারা ভালো করে পড়বেন। জোকসটা কি বিষয় জানি জোক বলতে গেছিলাম, এখন তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম ক্লাসে বলবো। আমাকে আমার বন্ধুরা ভার্সিটিতে বলতো মিস্টার জোকস। আমি আবার একটু দুষ্ট জোকস বেশি বলতাম আর কি। আমার আবার একটা খুব শখ, আমি মানে অনেকে অনেক কিছু পড়ে না, আমি হচ্ছে যে জোকস পড়ি, প্রচুর জোকসের বই পড়ি। যখনই কোথাও কোনো নতুন জোকস হয় এটা পড়ি, এবং বিভিন্ন ঘটনাতে আমার খালি তখন এই বিভিন্ন জোকস মনে পড়ে। এখন আপনাদেরকে কি প্রসঙ্গে কোন জোকস বলতে গেছিলাম আমি আসলে ভুলে গেছি। তো যাই হোক, নেক্সট টাইম কখনো মনে পড়লে বলবো। তো আমাদের প্রকৃতি প্রত্যয় এখানে শেষ। আমরা এখন আলোচনা করব প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আলোচনা করব। আমি ওই যে একটা কোচিং করতাম, কনফিডেন্স না কিসের জন্য একটা কোচিং করতাম, ওখানে একটা স্যার ছিল, সে আইসা পড়াইতো কম, জোকস করতো বেশি। তো আবার বেশি জোকস করাও ঠিক না, ওকে। যেমন ধরেন আপনি বেশি জোকস করলে তখন পড়ার ইয়েটা নষ্ট হয়ে যায়। অনেকে ক্লাসে বিভিন্ন ইয়েতে দেখি যে ক্লাসের চাইতে জোকস বলে বেশি। তা আমি প্রাসঙ্গিকভাবে বলি এবং শিক্ষণীয় জোকস বলি, যেগুলো আপনাদেরকে কিছু শিক্ষা দিতে পারে। তো আমরা এখন প্রয়োগ অপপ্রয়োগ আলোচনা করব। কমেন্টস বা এত কমেন্টস পড়া তো কিছু করা যায় না, ঠিক আছে। আপনাদের কমেন্টস পড়ে চেক করতে গেলে, সবার কমেন্টসের উত্তর দিতে গেলে তো আর ক্লাস হবে না, ওকে। ও জামাই সম্বন্ধে না জোকসটা, তাহলে বলি। তো এক স্টুডেন্টকে এক স্যারে বলতো আর কি যে আহ, ইয়া ও নিমাই বলে ডাকতো। তা এক আরেক স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করতেছে, স্যার আপনি তাহলে নিমাই বলে কেন ডাকেন? তো স্যার বলতেছে, ওই ছেলে আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয়, হ্যাঁ, এই কারণে আমি তাকে নিমাই ডাকি। তো ওই স্যারের আবার সুন্দরী একটা মেয়ে ছিল। তো এখানে স্টুডেন্ট বলতেছে, স্যার আমি স্যার আপনারা কালকে থেকে প্রতিদিন জাম পাতা এনে দিব। ওকে, জোক শেষ। যদি বুঝেন তাহলে ভালো, না হলে নাই। এখন আমরা আলোচনা করব প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আমাদের একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। আপনারা এটা একটু ভালো বাসায় ভালো করে পড়বেন, আমি শীট দিব, সেই শীটটা ভালো করে পড়বেন। আমাদের প্রয়োগ অপপ্রয়োগে সবচেয়ে আমাদের যে জিনিসগুলো বেশি কারণ আমরা ভুল করি সেটা হচ্ছে যে বানান, বানানের অশুদ্ধি, বানানের অশুদ্ধি। বানানের অশুদ্ধি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি জাস্ট কিছু জিনিস, বানানের কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করব। ওভারঅল সব কিছু আলোচনা করাটা টু মাচ টাফ, আপনাদের পড়ে নিতে হবে, ওকে। তো কিছু খুব গুরুত্বপূর্ণ টপিকস বানানের ইয়ে নিয়ে আলোচনা করব। বানান নিয়ে কিন্তু আমি বিস্তারিত ক্লাস নিয়েছি। সেটা হচ্ছে এই বানানের অশুদ্ধি আমরা
হতে পারে প্রয়োগ অপপ্রয়োগে বিশাল একটা বড় ফ্যাক্টর। তারপর হচ্ছে যে আমাদের বাক্যের পদের অপপ্রয়োগ। হ্যাঁ, পদের অপপ্রয়োগ, পদের অপপ্রয়োগের ভিতর অনেক কিছু আসে, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত কিছু বলা, হ্যাঁ, একই শব্দের ভিন্ন অর্থ ইয়ে করা। যেমন বলে কি যে আপনাকে স্যারের মোবাইলে কল ব্যাক করে কল দিতে বলছে, ওকে, কল ব্যাক করে কল দিতে বলছে। ফার্দার আবার যদি, আমরা এরকম বলি না, ফার্দার আবার যদি, ভাই ব্রাদার, ঠিক আছে, এরকম বলি কি না, ভাই ব্রাদার, ফার্দার আবার যদি, কল ব্যাক করে কল করা। তো এই যে এগুলো হচ্ছে আমাদের ঠিক তেমনি পদের অপপ্রয়োগ। বাক্যের পদবিন্যাসে আমাদের কিছু সমস্যা থাকে। পদবিন্যাসের সমস্যা। পদবিন্যাসটা আমরা কখনো বুঝি না আসলে। অনেক সময় আমাদের একটা বাংলা যে নির্দিষ্ট বিন্যাস আছে, সেই বিন্যাসটা ফলো করার ব্যাপারটা আসে। আমাদের এই অপপ্রয়োগের অন্যতম আরেকটি কারণ হচ্ছে সাধু চলিত রীতির মিশ্রণ। সাধু চলিত রীতির মিশ্রণ। তো সাধু চলিত রীতির মিশ্রণের হ্যাঁ, সাপোজ ধরো, হ্যাঁ, এগুলো হচ্ছে দেখে আমাদের এরকম অনেকে ভুল করে। তো সাধু চলিত বানানের অশুদ্ধি, এগুলো নিয়ে আমি তো আলোচনা করেছি। পদের অপপ্রয়োগ নিয়ে আলোচনা করেছি। মনে করেন আমরা একই অর্থ অনেক সময় আমরা ভুল অর্থে প্রয়োগ করি, হ্যাঁ, বা শব্দ উচ্চারণে ভুল করি। পদবিন্যাসের সমস্যা আমাদের, সাধু চলিত রীতির মিশ্রণ। আরেকটা হচ্ছে আঞ্চলিকতা, আমাদের আঞ্চলিক কথা, ওকে, আঞ্চলিকতার কারণে আমরা অনেক সময় অনেক ভুল প্রয়োগ করি, ঠিক আছে। যেমন ধরেন আসলে হাসিয়ে চলে আসছে, সরি। চিটাঙ্গিয়া ভাষায় যারা চিটাঙ্গিয়ান আছেন তারা জানেন যে দেখো, দেখো কথাটার অর্থ হচ্ছে যে সাউয়া, হ্যাঁ, সাউয়া। তো এইটা আবার ওই ময়মনসিংহ বা ওই যে হাদির ভাষা হয়ে যায় সাউয়া, তাই না, অনেকটাই কাছাকাছি, সাউয়া সাউয়া, অনেকটা উচ্চারণ প্রায় সেম। তো এখন এভাবে উচ্চারণে ইয়ের কারণে অনেক সময় কি একটা আঞ্চলিকের কথাবার্তার কিছু বলে ফেললো, এটা নিয়ে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়ে যায়, তাই না। যেমন অন্যান্য এলাকায় মিয়া ভাই বলাটা খুব লজিক্যাল, মানে কাউকে চিনলে মিয়া ভাই, মিয়া এরকম করে ডাকে। কিন্তু আবার চট্টগ্রামে যদি কেউ কাউকে মিয়া বলে, আরে মাথা গরম, মানে মারামারি লাগার মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এক একটা আঞ্চলিকতার কারণে আমাদের অনেক ধরনের বড় সমস্যা হয়ে যায়। হ্যাঁ, যেমন যেমন চিটাগাংয়ের মানুষ শুদ্ধ করে কথা, যারা খুব আঞ্চলিক বেশি, তারা অনেক সময় শুদ্ধ কথা বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলে। যেমন তোমাকে আমি কতবার বলেছি, হ্যাঁ, এভাবে কথা বলবে না। হ্যাঁ, কি বলছো যে তুমি? চিটাগাংয়ে কেউ আসো নাকি? থাকলে বলো কথাগুলো ঠিক আছে কিনা। আর চিটাগাংয়ের ভাষা তো ভাই কি জিনিস, যারা চিটাগাংইয়ান না তারা ছাড়া কেউ বুঝবেন না। হ্যাঁ, চিটাগাংয়ের ভাষা বুঝতে গেলে আপনাকে মিনিমাম 10 বছর চিটাগাংয়ে থাকতে হবে। ওকে। এক দেশের ঘাটতারামি, এক দেশের বুলি, আরেক দেশের গালি। তো এই যে বিষয়গুলো আমাদের কি হয়, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি তৈরিতে কি করে, অনেক বড় সমস্যা তৈরি করে। যেমন বানানের ইয়াতে কেন হয়, উচ্চারণের অসতর্কতা, হ্যাঁ, সংযুক্ত বর্ণের জ্ঞানের অভাব ইত্যাদি নানা কারণে আমাদের কি বানানের ভুলগুলো হয়। যেমন চিটাগাংয়ে দেখবে যে চিটাগাংয়ের মানুষ ক খ প্রায় সেম করে বলে ফেলে, কথা, হ্যাঁ, খেয়ে, তুমি খেয়ে, এরকম করে বলে। আবার নোয়াখালীর মানুষ যারা, তারা পেপে বলে না, হ বলে, পকে প বলে না, হ বলে হে হে। হ্যাঁ, আবার ও যে, যেমন আমি সুন্দরবন গিয়েছিলাম, ওকে, তো সুন্দরবনে গেছি, ওখানে যে জাহাজে ছিলাম, তো সুন্দরবনের অঞ্চলের মানুষ যুক্ত বর্ণগুলো একসাথে উচ্চারণ করতে মানে তাদের সমস্যা হয়। তো একবার ওই যে মানে এই লঞ্চে বলতেছে
আপনাদের সিনাক্স রেডি, আপনারা সবাই চলে আসুন। এখন আমি সিনাক্স শব্দ শুনছি তো আমি মনে করছি কি ঘুমের ভিতরে ঘুম ঘুমিয়েতে ছিলাম, স্নেক্স, হ্যাঁ মানে জাহাজে আবার কোনো সাপ উঠে গেল কি না। তো ভয় পেয়েছি ভাইয়া। তো পরে আবার যখন বলতেছে আপনাদের সিনাক্স রেডি, মানে স্ন্যাক্স, স্ন্যাক্সকে মানে যুক্ত বর্ণটা একসাথে উচ্চারণ করতে পারতেছে না, সে বলতেছে সিনাক্স। দেখবে প্লেট, প্লেট না বলে বলতেছে পেলেট। হ্যাঁ, এরকম করে যুক্ত বর্ণ তারা আহ, 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 ভেঙে ভেঙে বলে। এটা আঞ্চলিকতার একটা সমস্যা, এবং এই আঞ্চলিকতার সমস্যার কারণে সেটা তারা কি লেখার সময়ও লিখে ফেলে। তো তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা যারাই আছো চাকরির জন্য পড়াশোনা করছো ঠিক আছে, পাশাপাশি তোমাদেরকে কিন্তু ভাইবা ফেস করতে হবে। ভাইবা ফেস করার সময় যতটা পারা যায় শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করা উচিত। বিশেষ করে নর্থ বেঙ্গলের যারা আছো তোমরা অনেকে মনে করো যে আমার ভাষার সাথে কি চলিত প্রমিত রীতির ভাষার কোনো পার্থক্য নেই, তো ওভাবে কথা বলো, জামুগা খামুগা এরকম করে কথা বলো। হ্যাঁ, এটা উচিত না। তোমাকে প্রমিত যত ইয়ে হোক না কেন আঞ্চলিকতার টান তোমার মধ্যে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তোমাকে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা শিখতে হবে। দরকার হলে বাসায় প্র্যাকটিস করতে হবে। কিছু কমন প্রশ্নের উত্তর তুমি বাসায় আয়নার সামনে প্র্যাকটিস করবে। তো তোমাদের এই ব্যাচে আমি অনেক স্টুডেন্ট দেখেছি খুব ভালো তাদের রেসপন্স করেছে। তো আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ 8,500 স্টুডেন্ট আছে এখানে এই ব্যাচে, এখান থেকে অনেকেরই ইনশাল্লাহ চাকরি হবে। তো ভালো করে পড়ো, তো তোমরা ভাইবার জন্য প্রিপারেশন নাও ভালো করে। তো আমি চট্টগ্রামে থেকে চট্টগ্রামে বড় হয়েও আমার কথায় কিন্তু চট্টগ্রামের কোনো টান নেই। তো আমি যদি এটা পারি তোমরা কেন পারবে না, তাই না? এরকম আরও অনেক মানুষকে আমি দেখাতে পারবো, যেমন এই যে ডক্টর ইউনূসের কথাই ধরো, তিনি তো চিটাগাঙ্গিয়ান। হ্যাঁ, খুব সুন্দর করে সাবলীলভাবে চিটাগাঙ্গিয়ান বলেন, আবার শুদ্ধ বাংলাও বলছেন, আবার ইংরেজিও বলছেন। তো শিখতে হবে, এটা মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, অ্যাডাপ্ট করে নিলে হয়। ওকে, তুমি জাস্ট প্র্যাকটিস করো, করো, আঞ্চলিকতার টানটাকে পরিহার করার চেষ্টা করো, তাহলেই দেখবে তুমি অনেকটা হয়ে গেছে। রেডিও দেখো, টিভিতে দেখো নিউজগুলো কিভাবে পড়ছে, ওগুলো একটু দেখো, বোঝার চেষ্টা করো, ওভাবে তুমি একটু বলার চেষ্টা করো। বা ওগুলো যদি না হয় জাস্ট করো কিন্তু তাই বলে আবার এখন আবার কি শুদ্ধ উচ্চারণের কোর্স করতে যেও না। এখন তোমার শুদ্ধ উচ্চারণ কোর্স করার সময় না, এখন তোমার আগে চাকরি একটা নিশ্চিত করো, তারপরে তুমি এগুলো করতে পারবে। এগুলো টাইম তুমি একবার ফেলে এসেছো। এগুলো টাইম তুমি কখন ফেলে এসেছো? যখন তুমি ইউনিভার্সিটিতে ছিলে, অনার্স করতেছিলে তখন। ওকে, তখন তুমি যদি ওগুলো শিখতে তাহলে এখন তোমাকে আর এটা শিখতে হতো না। এখন যেহেতু শেখা হয়নি, তাহলে তোমাকে এখন একটা চাকরি আগে কনফার্ম করে তারপরে করতে হবে। ভাইভাতে গেলে তোমার যদি মনে হয় যে না আমার আঞ্চলিকতার টান আমাকে একটা নেগেটিভ করতে পারে, কোনো সমস্যা নাই, থাকতে পারে, আঞ্চলিকতার টান থাকতেই পারে, কিন্তু যেন বিভ্রান্তি তৈরি না হয় ওভাবে কথা বলে আসতে পারলে হচ্ছে। তুমি কি বলতে চাচ্ছ কমিউনিকেশনটা ঠিকভাবে বলতে পারলেই হবে। তারপরে আছে আমাদের পদের অপপ্রয়োগ, বাক্যের পদের অপপ্রয়োগ। যেমন মনে করো আমরা দারিদ্রতা, দরিদ্রতা, আলস্যতা, মাধুর্যতা, হ্যাঁ, যেমন সৌজন্যতা, আমরা তার সৌজন্যতায় অনেক খুশি হয়েছি, সৌজন্যতা হবে না, এটা কি হবে? সৌজন্য, শুধু সৌজন্য, মানে তার সৌজন্যে আমরা অনেক কি খুশি হয়েছি। দারিদ্র, 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 ঠিক আছে, দারিদ্রতা না, দারিদ্রতা না, সেটা কি হবে? আমাকে দারিদ্র হবে, অথবা দরিদ্রতা, দরিদ্রতা, এই দুইটা সূত্র, হয় দারিদ্র আর নয়তো কি দরিদ্রতা। এটা হচ্ছে আমার পদের অপপ্রয়োগ। এগুলো পরীক্ষাতে আসতে পারে এভাবে যে নিম্নের কোনটিতে পদের কোন বাক্যটিতে পদের অপপ্রয়োগ হয়েছে। তাহলে এই যে এই পদের অপপ্রয়োগের বিষয়গুলো তোমাদের কি মাথায় রাখতে হবে। ওকে, যেমন মনে করো মাধুর্যতা নয়, মাধুর্যতা মানে তার সুরের মাধুর্যতা, আমরা বললাম যে মাধুর্যতা, হ্যাঁ, মাধুর্যতা কথাটা ভুল, ভুল, আমাদের এখানে কি বলতে হবে? মধুরতা, তার সুরে মধুরতা, এটা হচ্ছে আমাদের শুদ্ধ রূপ। তাহলে এইভাবে পদের অপপ্রয়োগগুলো সম্পর্কে আমাদের কি সচেতন থাকতে হবে। এভাবে এরপরে আসে আমার বাক্যের যে পদবিন্যাসের সমস্যা। আমাদের বাংলার পদবিন্যাসের একটা কমন
ইয়া হচ্ছে কি কর্তা, কর্ম এবং ক্রিয়া। একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন মানুষ, মানুষ, আচ্ছা মানুষ না রে, মানুষ আপেল খায়, মানুষ আপেল খায়। আমরা বাক্যে কিন্তু এই জিনিসটা আলোচনা করেছিলাম, মানুষ আপেল খায়। পদবিন্যাসের সমস্যা আলোচনা করতেছি, বানানের সমস্যা আলোচনা তো করেছি, পদবিন্যাসের সমস্যা। মানুষ আপেল খায়, কোনো কারণে যদি এই পদ যদি এখানে আসে, এই পদ যদি এখানে চলে যায়, তাহলে আমার কি হবে, অর্থ বিভ্রান্তি তৈরি হবে কিনা। তাহলে আমাদের প্রথমে আমাদের যে কোনো বাক্য তৈরি করার সময় এই কর্তা, কর্ম এবং ক্রিয়া কি আলাদা আলাদাভাবে এই স্ট্রাকচার অনুযায়ী সাধারণত বসানোর চেষ্টা করতে হবে। তবে আবার সব জায়গায় তুমি কর্তা, কর্ম, ক্রিয়া বোঝাতে পারবে না। যেমন আমরা যে কি আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা অনেকভাবেই বলা যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে, তোমাকে ভালোবাসি আমি, এরকম করে অনেকভাবেই কি কথাটা বলা যায়। তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের, তারপরও উদ্দেশ্যে সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক, এগুলো আমি আলোচনা করেছিলাম বাক্যের ইয়েতে। এগুলো থাকলে, ভালো করে ধারণা থাকলে তুমি কি এই পদবিন্যাসের সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। এরপর হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণ। সাধু ও চলিত রীতির মিশ্রণ, এটা হচ্ছে যে যেমন তুমি এখানে বসিয়া থাকো, বসিয়া থাকো। তাহলে এখানে আমার কি হলো, তুমি এখানে বসিয়া থাকো। এখন বাক্যটাতে আমি পুরোটা চলিত রীতিতে বলছি না ইয়েতে রীতিতে বলছি, সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেভাবে অনুযায়ী আমাকে কি লিখতে হবে যে তুমি এখানে বসে থাকো। আমাকে হয় পুরোটা চলিত রীতিতে লিখতে হবে, আর নয়তো কি এটা কি বলে এক সাধু রীতিতে লিখতে হবে। এই সাধু ও চলিত রীতির মিশ্রণকে, হ্যাঁ, সাধু প্লাস চলিত রীতির মিশ্রণকে কি বলে, গুরু চণ্ডালী দোষ। এগুলো কি বলে, গুরু চণ্ডালী দোষ। তাহলে তোমাকে যদি এমন একটা বাক্য দেয়, বাক্য দিয়ে বলে যে নিম্নে কোন বাক্যটিতে গুরু চণ্ডালী দোষ আছে বের করো, সেটা তুমি কি বের করতে পারবে। ওকে, তো এটা সম্পর্কে তোমার ইয়া হচ্ছে যে তুমি একটু আস্তে ধীরে পড়লে, এগুলো কিছু উদাহরণ আমি আলোচনা করলেই তোমরা কি সহজেই বুঝতে পারবে। প্রথমে আসো, এখন আমরা বানানের অশুদ্ধি নিয়ে কিছু আলোচনা করব। বানানের অশুদ্ধিতে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দগুলো আমাদের কি করতে হবে, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ, আমরা তো প্রকৃতি প্রত্যয় এখন আলোচনা করলাম, তো কিছু শব্দ আছে ইন প্রত্যয়ান্ত শব্দ। এই ইন প্রত্যয়ান্ত শব্দগুলোর কখনো কি হয়ে যায়, ইন প্রত্যয়ান্ত শব্দগুলো দীর্ঘই হয়, এবং সেই দীর্ঘই যখন সমাসবদ্ধ পদে রূপান্তরিত হয় তখন সেটা কিসে পরিণত হয়, রস্যিকারে পরিণত হয়। যেমন ধরো গুণ যোগ ইন, এই শব্দটা কি হলো, গুণী। ওকে, কিন্তু দেখো এই গুণী শব্দটা দিয়ে যখন আমি একটা সমাসবদ্ধ পদ তৈরি করব তখন সেটা কি হয়ে যায়, দেখো গুণী যে জন, তখন আমার এখানে আবার কি হয়ে যাবে, রসিকার হয়ে যাবে, গুণী জন। যেমন ধরো কৃত, কৃত যোগ ইন, সেটা কি হয়, আচ্ছা গুণীজন। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, মন্ত্র যোগ ইন কি হয়েছে, মন্ত্রী, মন্ত্র যোগ ইন মন্ত্রী। তাহলে মন্ত্রীদের পরিষদ কি হবে, মন্ত্রী পরিষদ। খেয়াল করো এই যে এখানে দীর্ঘইকার ছিল, সেই দীর্ঘইকারটা এখানে এসে কি হয়ে গেছে, রস্যিকার হয়েছে। কেন, এই গুণী শব্দটা কি সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ। ইনটা কি প্রত্যয়, এটা হচ্ছে যে কি সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়। ইনটা কি প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়। এভাবে ইন প্রত্যয়ান্ত শব্দ কোন কি নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তখন সেটা কি হয়, এখানে এসে দীর্ঘইকারে পরিণত হয়।
এবং দীর্ঘইকারে পরিণত হওয়ার পর যে শব্দটা হয় সেই শব্দ দিয়ে যখন আবার সমাসবদ্ধ পদ তৈরি করা হয় তখন সেখানে আবার এই দীর্ঘইকারটা কিসে পরিণত হয়? রস্যিকারে পরিণত হয়। ওকে, তাহলে এভাবে গুণী যে জন, গুণীজন, এখানে গুণী বানানে দীর্ঘইকার কিন্তু গুণীজনে রস্যইকার, মন্ত্রী বানানে দীর্ঘইকার কিন্তু মন্ত্রী পরিষদে রস্যইকার। একইভাবে প্রাণ যোগ ইন কি হয়? প্রাণী। ওকে, প্রাণী সম্পর্কিত বিদ্যা, প্রাণীবিদ্যা, এমনিতে প্রাণী বানান দীর্ঘইকার কিন্তু আমি যখন প্রাণীবিদ্যা বলবো তখন কি হবে? রস্যইকার হয়ে যাবে। এই কথাটা এখানে বলা হয়েছে। এখন আসো, এই ইন প্রত্যয়ন্ত শব্দগুলোর সাথে কখনো কখনো তয়ব ফলা যুক্ত হয়, তখনও কিন্তু দীর্ঘইকারটা রস্যইকারে পরিণত হয়। দুই ধরনের প্রত্যয় যুক্ত হয়, একটা হচ্ছে যে তয়ব ফলা এবং আরেকটা হচ্ছে যে তয়কারে তা। এই দুইটা প্রত্যয় ইন প্রত্যয়ন্ত শব্দের সাথে যদি তয়ব ফলা বা তয়কারে তা যুক্ত হয় তখন কিন্তু কি হবে? তখন সেই দীর্ঘইকার রস্যইকারে পরিণত হবে। যেমন মনে করো তুমি চাকরি পাইছো, চাকরি পাইলে কি হবে? কৃত যোগ ইন মানে তুমি কৃতি শিক্ষার্থী, তাই না? অনেক বানানে কিন্তু লেখে কৃতি বানান রস্যিকার দিয়ে লেখে, অনেক কোচিং সেন্টারে দেখি কৃতি বানান রস্যিকার দিয়ে লিখে। যারা কৃতি বানান রস্যিকার দিয়ে লেখে তারা কি পড়ায় আল্লাহ জানে। হ্যাঁ, তো তোমরা একটা কোচিং সেন্টার ভালো না খারাপ সেটা এটা দেখলেই বুঝতে পারবা। কৃতি দীর্ঘইকার হবে কারণ এটি ইন প্রত্যয়ন্ত শব্দ, এখানে রস্যিকার হবে না। কৃতি শিক্ষার্থী, তুমি যখন একজন চাকরি পাবে, সরকারি চাকরি, যখন একজন টিচার হবে প্রাইমারির, তখন তুমি হবা একজন কৃতি শিক্ষার্থী। ওকে, কিন্তু যখন এই কৃতির সাথে যখন তয়ব ফলা যুক্ত হয়, তয়ব ফলা যুক্ত হয় মানে তুমি ভালো পড়াশোনা করে কৃতি শিক্ষার্থী পড়াশোনা করে কৃতিত্ব দেখিয়েছে, তাই না? তখন হয়ে যাবে সেটা কি? তখন সেটা আবার এই দীর্ঘইকারটা রস্যিকারে হয়ে যাবে, কৃতিত্ব। বুঝে গেছে? এই দীর্ঘইকারটা এখানে এসে কি হয়ে গেছে? রস্যিকার হয়ে গেছে। কেন? এই যে তয়ব ফলা যুক্ত হয়েছে। বুঝে গেছে? যেমন একাকী, একাকিত্ব। ওকে, একাকী যোগ ত, একাকিত্ব। বুঝে গেছে? একইভাবে তোমার মনে করো দায়িত্ব, স্থায়িত্ব, মন্ত্রিত্ব, এগুলো সবকিছু কি এতে হবে। হ্যাঁ দাদা। ও, কালকে নেওয়া যাবে? হুম, আচ্ছা ঠিক আছে, পরশুদিন কখন বসবে? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ আছি আছি। ওকে। হুম হুম। ওকে, তাহলে আমরা এই যে তয়ব ফলা যুক্ত হলে কি দীর্ঘইকারটা কিসে পরিণত হবে? রস্যইকারে পরিণত হবে। তাহলে বন্দি, বন্দিত্ব, স্থায়ী, স্থায়িত্ব, দায়িত্ব। এখন তা যুক্ত হলে কি হয়? এই একইভাবে ইন প্রত্যয়ন্ত শব্দ সাথে যদি তা যুক্ত হয় তখন সেই দীর্ঘইকারটা রস্যইকারে পরিণত হয়। যেমন ধরেন প্রতিযোগী, প্রতিযোগ এই শব্দটা আসছে কিভাবে? প্রতিযোগ যোগ ইন, হ্যাঁ প্রতিযোগী, তাই না? এর সাথে যখন আমরা মানে আপনারা এখন এক একজন এক একজনের প্রতিযোগী, তাই না? আপনারা এখানে সবাই কি, যারা পরীক্ষা দিবে, প্রাইমারি পরীক্ষা দিবে, তারা সবাই প্রতিযোগী। আপনারা প্রতিযোগীরা কি করবেন? প্রতিযোগিতায় নামবেন। এখানে যখন আমার তা যুক্ত হবে তখন হয়ে যাবে এই দীর্ঘিকারটা রস্যইকারে পরিণত হবে।
প্রতিযোগিতা। দেখছেন এই দীর্ঘইকারটা এখানে কি হয়ে গেছে, রস্যইকারে পরিণত হয়ে গেছে। প্রতিযোগী বললে দীর্ঘইকার, কিন্তু প্রতিযোগিতা তা যখন যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে, রস্যইকারে পরিণত হয়ে যাবে। যেমন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা, উপকারী উপকারিতা, দূরদর্শী দূরদর্শিতা, হ্যাঁ, অপকারী অপকারিতা, সহমর্মী সহমর্মিতা, বিরোধী বিরোধিতা, বিলাসী বিলাসিতা। ওকে, এগুলো সব কিছু আমি আপনাদেরকে দিব শিট। আপনারা এটা একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবেন। ওকে, তাহলে আমাদের এই বানানের সমস্যা আবার ইয়াতে আছে যে অনেক ধরনের ইয়াতে আছে, আবার সব সময় কিন্তু ইয়া হয় না। তেমনি একটা বানান হচ্ছে সতীত্ব। সতীত্বতে একটু ব্যতিক্রম। হ্যাঁ, তয়বফলা যুক্ত হলেও এই সতীত্ব বানানে তয় দীর্ঘইকার বজায় থাকবে। বুঝা গেছে? সতী যোগ তয়বফলা, কিন্তু এখানে দীর্ঘইকারটা দীর্ঘইকারই থাকবে, সতীত্ব। ওকে, তারপর দেখেন, আচ্ছা আপনারা মোবাইলে হসন্ত লিখেন কেমনে আমাকে একটু বলেন তো। এই যে সালমা অনিকা মোবাইলে দৃশ্য যোগ অনিয় লিখছেন, কিভাবে লিখলেন এটা? আমি অনেক চেষ্টা করছি, মোবাইলে হসন্ত আনতে পারি না। ওকে, তারপর হচ্ছে আমাদের এভাবে স্ত্রীবাচক অনেক শব্দ আছে। স্ত্রীবাচক শব্দে আমাদের কি হয়, দীর্ঘইকারটা ইনি প্রত্যয়ান্ত যুক্তে অপরাধী, যেমন অপরাধী অপরাধী, হ্যাঁ, ইনি ইনি যুক্ত হয়ে সেটা কি হয়ে যায়, দীর্ঘইকারে পরিণত হয়। এই দীর্ঘইকারটা রস্যইকারে পরিণত হয়ে গেছে, ইনি অপরাধিনী। বুঝা গেছে? অপরাধী অপরাধিনী, অভিমানী অভিমানিনী, সহপাঠী সহপাঠিনী, মায়াবিনী, হ্যাঁ, মনীষ, তারপর কি সাহসিনী, এগুলো হচ্ছে সহধর্মিনী। সবগুলোতে কি হবে, দীর্ঘইকারটা রস্যইকারে পরিণত হবে। ওকে, উপসর্গ সন্ধি এগুলো আপনাদেরকে আলোচনা করেছি। উপসর্গ সন্ধিগুলোর চ্যাপ্টার বললে ওই শব্দগুলোর সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। শীট কোথায় পাবো, শীট কোথায় পাবো? শীট পাবেন পাবেন এখানে গুগল ড্রাইভের লিংক আপলোড করে দিব, সেখানে আপনারা সব শীট পাবেন। বুঝা গেছে? আমাদের বিভিন্ন সন্ধির আমরা বিসর্গ সন্ধিগুলো একটু ভালো করে দেখব। হ্যাঁ, বিসর্গ সন্ধিতে অনেক সময় রেশইকার দীর্ঘইকারের ইয়েগুলো হয়, সেগুলো একটু দেখব ভালো করে। দন্তস্ব মূর্ধন্যস্ব ব্যবহারটা ভালো করে দেখব। হ্যাঁ, কখনো কখনো ইয়ে হয়, তো এইগুলো একটু অনুসারে ব্যবহারগুলো একটু ভালো করে দেখব, কখন ইয়ে হবে কখনো হবে না। হ্যাঁ, এগুলো দেখলে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পাবেন বানানে। আপনাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দিবে, বানানটা বেশি দিবে। এবং আপনাদেরকে আমি একটা বানানের লিস্ট দিব, পাজি বানান, এগুলোকে নাম দিয়েছি আমি পাজি বানান। বুঝে গেছে? এগুলো পাজি, মারাত্মক পাজি, এগুলো বানান মনেই থাকে না। আপনারা বানান মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করবেন। সেই টেকনিকটা কিরকম, বানানটাকে আপনারা মুখস্থ করবেন না, বানানটাকে আপনারা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেন না, মনে করেন চোখটা আপনার ক্যামেরা আর মাথাটা হচ্ছে আপনার মেমোরি। বানানটাকে আপনি প্রথমেই চোখের সামনে নেবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, মেমোরিতে রেখে দিবেন। পরীক্ষার হলে যখনই এই জাতীয় বানানটা দিবে, আপনি মনে করার চেষ্টা করবেন এই বানানটার শব্দ আপনার কীরকম ছিল। তারপর চোখ বন্ধ করে পাশে একটু আঙ্গুল দিয়ে ওইটা ওভাবে লিখবেন। তারপরে পরীক্ষার উত্তরে দেখবেন যে কোনটা ওভাবে লিখছেন, লেখা আছে অপশন কোনটা আছে। তাহলে আপনারা কনফিউজ হবেন না। তাহলে নাহলে হবে কি, পরীক্ষার হলে আপনারা প্রথমেই করেন কি, সবগুলো অপশন আগে দেখেন। আপনারা অপশন আগে দেখে উত্তর দাগে থেকে কনফিউজড হয়ে যান, এটা ভুলেও করবেন না। আপনারা আগে প্রশ্ন পড়ে এটার উত্তর কি হবে এটা মনে করার চেষ্টা করবেন। মনে করে যদি উত্তর মাথায় না আসে তখন আপনি অপশন দেখবেন। বুঝা গেছে? আপনি প্রশ্ন পড়বেন ভালো করে, প্রশ্নে ঘাপলা থাকে কি না, অনেক সময় নাটা সবার শেষে দেয়,
হ্যাঁ, নিম্নের আমি যেমন আমার প্রথম বিসিএস পরীক্ষায়, বুঝছেন, সেটা হচ্ছে যে 30 বিসিএস এ 30 বিসিএস পরীক্ষার প্রথম প্রশ্নটা বলছিল নিম্নের কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস না। আমি কোন গ্যাসটি নিষ্ক্রিয়, আরে কমন, প্রথম প্রশ্ন কমন, আগেই দাগাই দিছি। পরে দেখি যে প্রশ্ন কি লাস্টে না বলছে। হ্যাঁ, মেজাজ কেমন খারাপ হয়েছে, ওই প্রথম প্রশ্নতে মন খারাপ হয়ে গেছে। 30 বিসিএস আর আসি নেই। এরপরে 31 বিসিএস, ওটাতেও আসি নাই। 32 বিসিএস তো ওটা কি বলে, কোটা ছিল, কোটাদের, তা আমি ওইটাও আসে নাই, ওইটা তো আর পরীক্ষা দিতেই পারি নাই, কোটা যেহেতু। হ্যাঁ, পরে 34 বিসিএসে হইলো আর কি, যেহেতু আমার কোনো কোটা মোটা নাই। আপনারা আবার ভাবিয়েন না যে ভাই আমি বান্দরবনে থাকি দেখে আমার আবার কি কোটা আছে। ওকে, আমি ভাই বান্দরবনের বাঙালিদের কোনো ধরনের কোটা নাই। ওকে, বান্দরবনের এগুলো শুধু যারা ওই পাহাড়ি যারা আছে তাদের জন্য একটা কোটা আছে। ওকে, শুধু মনের সান্ত্বনা দিই এটা আর কি, যে আমার 34 বিসিএসে টোটাল 2100 জন নিছে। টোটাল 2100 জন ক্যাডার জয়েন করছে। 2100 জনের ভিতরে 1200 জন কোটা। 2100 জনের ভিতরে কি 1200 জন কোটা, বাকি 900 জন হচ্ছে কি মেধা। তো নিজের এই 900 কেটা 900-র ভিতরে আছে, মেধা কোটায় রাখতে পারছি। হ্যাঁ, এটাই মনকে সান্ত্বনা দেয় আর কি। বাংলাদেশের পার্সপেক্টিভে শিক্ষকতা পেশাটা অনেকে গালি দেয়, কিন্তু একটা জিনিস কি জানেন, শিক্ষকতা পেশার সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা আপনারে মন থেকে সালাম দিবে, মন থেকে, একদম মন থেকে। যেমন এই কয়েকদিন আগে আমি সুন্দরবন গেলাম না, আমার বন্ধুরা আমার প্রায় সময় একটু টিটকারি মারে এরকম, কিরে মাস্টার তুই বলে যেখানে যাস সেখানে তোর স্টুডেন্ট থাকে। তা আমি বললাম যে আল্লাহ মিলাই দেয় আর কি কোনো না কোনোভাবে। তো কয়েকদিন আগে গেছি বগালেক গেছি, একদম পাহাড়ের ভিতরে। যারা বগালেক গেছো তারা তো চিনবা, আর যারা যাও নাই তারা অনেক ভিতরে একটা জায়গা। তো ওখানে গেছি, তো ওখানে ওই একজন বলে কিরে তোর এখানে স্টুডেন্ট নাই পাহাড়ের ভিতরে। আমি কিছু বলি না, আমি চুপচাপ বসে আছি। হঠাৎ করে দেখি, দেখো আল্লাহ, এই যে মান সম্মানের মালিক আল্লাহ, হ্যাঁ, দেখো কিভাবে বাঁচাই দিছে। হঠাৎ করে স্টুডেন্টরা স্যার আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা তো সব অবাক। হ্যাঁ, এরপর হচ্ছে যে গেছি কক্সবাজার, ওখানে যে হোটেলে উঠছি, দেখি এক ছেলে এসে আমার ব্যাগ থেকে টাইনা টাইনা নামাই দিচ্ছে, বলে যে স্যার সালাম আলাইকুম স্যার, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। আরে, আবার দেখে যে সুন্দরবন বেড়াইতে গেছি, সেই সুন্দরবন কোথায়, একবারে বঙ্গোপসাগরের ভিতরে ইয়েতে গেছি, কি বলে হিরন পয়েন্টে গেছি। ওমা, ওখানে দেখি স্টুডেন্ট একটা, স্যার আসসালামু আলাইকুম। তো শিক্ষকতার মজা হচ্ছে এটা, তুমি এখানে অর্থবিত্ত নাই, ক্ষমতা নাই, কিছু নাই, কিন্তু মানুষের ভালোবাসা আছে। মানুষ তোমাকে এমন অনেস্টলি ভালোবাসবে যে তুমি সেটা কি আম, কখনো পরিমাপ করতে পারবে না। আর ওই পুলিশ ইয়া, তাদের অনেক দায়িত্ব, অনেক কিছু আছে, কিন্তু এরা কিন্তু স্টুডেন্টের মতো, শিক্ষকের মতো সব মানুষের ইয়েটা পায় না, শ্রদ্ধাটা পায় না। বুঝে গেছে? তা আমি বান্দরবানে যখন বের হই, রাস্তা থেকে বের হইলে, হাঁটলে ফিরলে আল্লাহর মতো অনেকগুলো সালাম পাই। হ্যাঁ, আল্লাহ মানে এই দিক থেকে আমাকে মনে একটা আলাদা সান্ত্বনা দেয়। আমার এই টাকা পয়সা বা এইসব জিনিসে অত কিছু ইয়ে নেই, কিন্তু সম্মানটা অনেক বেশি সম্মান, এটা সবসময় মনে রাখবে। তবে হ্যাঁ, শিক্ষকের মতো হইতে হবে। তুমি যদি ফাউল শিক্ষক হও, তোমাকে স্টুডেন্টরা গালি দিবে। আর তোমরা যদি ভালো শিক্ষক হও, স্টুডেন্টরা তোমাকে মাথায় তুলে রাখবে। ওকে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তোমরা যেই লেভেলে স্টুডেন্টের সাথে ডিল করবা প্রাইমারিতে, হ্যাঁ, এরা একদম পিওর, এরা হচ্ছে একদম হচ্ছে যে তোমার কি স্বর্গীয় দেবদূত যাদেরকে বলা যায়, মনে কোনো কলঙ্ক নাই তাদের মনে, কোনো একদম নিষ্পাপ শিশু। এদের সাথে তুমি যখন ভালো একটা ইয়ে তৈরি করতে পারবা, একটা ভালো একটা কানেকশন তৈরি করতে পারবে,
দেখবে এরা তোমাকে সারা জীবন মনে রাখছে। মানুষ কিন্তু প্রাইমারি স্কুলের টিচারের কথাই মনে রাখে, হ্যাঁ, বাকিদের কথা তেমন মনে রাখে না, এটা মাথায় রাখবে সব সময়। তো এই জবটা তোমাদের জন্য একটা বিশাল একটা কিছু হতে পারে, প্রচুর তোমাদের সব কামনার একটা বিশাল উপায় হতে পারে। ওকে, যেমন আমি ক্লাসে অনেক সময় বলি যে তোমরা নামাজ পড়বা, সৎভাবে চলবা, তা আমার কথা শুনে যদি একটা স্টুডেন্ট নামাজ পড়ে, আল্লাহ কিন্তু আমার ওই উসিলাতেও কি একটা বিশাল কি দিবে, সোয়াব দিবে। এরকম তো আমি শত শত হাজার হাজার স্টুডেন্ট, এই যে তোমাদের এখানে এই ব্যাচে 8,500 স্টুডেন্টের কাছে আমি বিভিন্ন কথা পৌঁছে দিতে পারতেছি একসাথে অনলাইনের ইয়েতে। আমি অনলাইনে পড়ানোর মূল কারণটা কিন্তু এটাই যে আমি আরও বেশি মানুষের কাছে আমি যেতে চাই, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমার মূল ইয়া। তো যাই হোক, আমরা এখন কিছু বাক্যের শুদ্ধ প্রয়োগে কিছু আমরা কমন মিস্টেক আমরা কিছু করে থাকি, এরকমই কিছু কমন মিস্টেক নিয়ে এখন আলোচনা করব। ওকে, যেমন মনে করো এই যে এখন শীতকাল, অনেকে কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছো, তাই না? বা বিয়ে শাদী হবে, বিয়ের বাড়িতে দাওয়াত দিবে, ভুল একটা লিখে সবাই কার্ডে সপরিবারে, হ্যাঁ, আপনি সপরিবারে আমন্ত্রিত, এটা একটা ভুল। আমার এখানে দন্তস্বয় বফলা হবে না, এই দন্তস্বয় বফলা হবে না, আমাকে কি লিখতে হবে, শুধু সপরিবারে। এই স মানে সপরিবারে, আপনি সপরিবারে আমন্ত্রিত। ওকে, এই মানে হচ্ছে যে নিজ, আর এই মানে হচ্ছে সহকারে, মানে পরিবার সহকারে আপনি কি আমন্ত্রিত। ওকে, তাহলে এভাবে এই ভুলটা আমাদের কি করা যাবে না। যেমন মনে করো তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। ওকে, বা তিনি সস্ত্রীক কক্সবাজার বেড়াতে গিয়েছেন, তিনি সস্ত্রীক কক্সবাজার বেড়াতে গিয়েছেন, এটা হবে না। আমার কি হবে, শুধু সস্ত্রীক, মানে সেই স্ত্রী সহ বেড়াতে গিয়েছেন। কার স্ত্রী সেটা জানার দরকার নেই। ওকে, তিনি স্ত্রী সহ বেড়াতে গেছেন এটা জানলেই হবে, কার স্ত্রী সেটা জানার দরকার নাই। তাহলে এভাবে সস্ত্রীক, এই সপরিবার, এই জিনিসগুলো যেন আমাদের ভুল না হয়। ওকে, আবার মনে করো আমরা সাধু চলিত, এরকম করে আরো কিছু উদাহরণ আছে। মজার ব্যাপার হচ্ছে যে প্রয়োগ অপপ্রয়োগে না, তুমি যখন একবার ভালো করে এগুলো একবার পড়বে, হ্যাঁ, গল্পের বই যেভাবে পড়ো এভাবে করে একবার পড়বা, পড়তে গিয়ে দেখবে যে আরে জিনিসটা এভাবে এতদিন ভুল জেনে আসছি, হ্যাঁ, তখন তুমি নিজেকে শুদ্ধ করে ফেলবে। হ্যাঁ, তখন দেখবে যে এইটা তোমাকে চমক দিচ্ছে একটা। পড়ার সময় এই চমকগুলো খুব দরকার। ওকে, তোমার ভিতরে পড়াশোনার আলাদা গতি বাড়িয়ে দেবে। মুখস্থ করতে যাবে না, সস্ত্রীক হবে না, ছয়বলা হবে না, দন্তস্ব হবে, এভাবে ভাই করতে যাবে না। তুমিও পাগল হবা, পরে আমারও পাগল রাখবা। জাস্ট গল্পের বইয়ের মতো পড়বা। প্রয়োগ অপপ্রয়োগে যে শীটটা দিব কি, জাস্ট গল্পের মধ্যে করে পড়বে। ওকে, এরপর আসে আমাদের যেটা সাধু চলিত রীতির মিশ্রণ। সাধু চলিত রীতির মিশ্রণ কিভাবে করে, যেমন মনে করো তাকে বাজারে যাইতে হবে, তাকে বাজারে যাইতে হবে। এই বাক্যটাতে দেখো যাইতে ক্রিয়াপদটারে কি বলে লিখছে, কি লিখেছে এখানে, সাধু ভাষায় লিখেছে। আমাকে এটা পুরোটা হয় সাধু ভাষায় লিখতে হবে, তাহাকে বাজারে যাইতে হইবে এভাবে লিখতে হবে। আর যেহেতু বেশিরভাগ কি আমার চলিত রীতিতে, তাহলে আমি যাইতে না না লিখে তাকে বাজারে যেতে হবে। এভাবে সাধু চলিতের মিশ্রণটা কি করব, অপ্রয়োগ থেকে নিজেকে মুক্ত করে নিব। ওকে, মনে করো তাহার হাসি দেখে সকলে অবাক হলো, তাহার হাসি দেখে সকলে অবাক হলো। এখানে কি ভুল, যেহেতু দেখো আমাদের সাধু চলিত রীতির পার্থক্য কোথায়, সাধু সাধু এবং চলিত রীতির পার্থক্য কোথায়,
সাধু ও চলিত রীতির পার্থক্য হচ্ছে যে দুইটা জায়গায়, বেশি বেশি ইয়ে করার দরকার না, আমি শীট যেটা দেবো সেটা পড়বা। সাধু রীতির চলিত রীতির পার্থক্য সেটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হচ্ছে যে কি সর্বনাম। এই দুই জায়গাতেই সাধারণত পার্থক্যটা হয়। ওকে, আর বাকি কিছু শব্দ আছে যেগুলো বিশেষ্য, সাধু রীতিতে একরকম চলিত রীতিতে একরকম, সেগুলো একটু তোমরা দেখলেই ইয়ে করতে পারবে। মূলত সাধুর সাথে চলিত রীতির পার্থক্য হয় এই দুই জায়গায়, ক্রিয়াপদ এবং সর্বনামে। যেমন এখানে তাহার, তাহার সর্বনামটা কি সাধু রীতিতে, তাহার হাসি দেখে সকলে অবাক হলো। তাহলে আমি এখানে দুইভাবে বাক্যটা শুদ্ধ করতে পারি। এখানে তাহার হাসি দেখিয়া সকলে অবাক হইল এভাবে লিখতে পারি, অথবা কি তাহার চেঞ্জ করে আমি শুধু কার লিখলাম, তার লিখলাম। হ্যাঁ, তার হাসি দেখে সকলে অবাক হলো। এভাবে আমরা কি সাধু চলিত রীতির প্রয়োগ অপপ্রয়োগ ঠিক করব। ওকে, হ্যাঁ, তাহার না হয়ে তার হবে। ক্রিয়া ও সর্বনামটা আমাদের কি আইডেন্টিফাই করতে পারলে আমরা সাধু চলিত রীতির পার্থক্যগুলো বুঝে নিতে পারবো। বাংলাটা খুব সহজ যদি তুমি প্রতিদিন পড়ো। বাংলা যদি তুমি একদিনে পড়ে সব উল্টে ফেলবা এরকম চিন্তা ভাবনা করো, তাহলে তোমার মতো বেকুব আর কেউ নেই। ওকে, বাংলাটা তোমাকে, আমি তোমাদের আর বাংলা সাহিত্যের জন্য পিডিএফ, আমি প্রচুর পিডিএফ তোমাদেরকে দিব। হ্যাঁ, আমার কাছে যত ইয়া আছে, আমি বিভিন্ন আমার ক্লাস লেকচারের বিভিন্ন পিডিএফ আছে। হ্যাঁ, সেই ক্লাস লেকচারের পিডিএফগুলো দিব, একটা বিশাল ফাইল তোমাদেরকে দিব। শুধু এখানে কিছু তোমরা জিনিস করবো যে কি, আমার ক্লাস লেকচারের স্লাইড যেগুলো আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হ্যাঁ, সেগুলোর যে স্লাইডগুলো আছে সেগুলো তোমরা জাস্ট পড়ে নিবে। ওগুলো ঘুরে ফিরে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। প্রিন্ট আউট করতে যেও না, তোমরা প্রিন্ট আউট করবে কোনগুলো, এই আমি কিছু প্রিন্টিং ফ্রেন্ডলি পিডিএফ দিব, সেই পিডিএফগুলো, হ্যাঁ, সেগুলো ইয়ে করবে। আর আরেকটা কথা বলি তোমাদের সাথে, যেহেতু তোমরা এই গ্রুপে পড়ছো, জাকির ভাইয়ের এই গ্রুপে পড়তেছো, এই পিডিএফ ইয়া তোমার যতই কাছের বন্ধু হোক না কেন তাদেরকে শেয়ার করবে না। ওকে, পারলে তাদেরকে বলো নতুন করে গ্রুপে অ্যাড হইতে, বুঝা গেছে? আবার আসে বহু বচনের কিছু আমরা ভুল করি। বহু বচনে কিরকম ভুল করি, যেমন ক্লাসে সকল ছাত্ররা উপস্থিত, ক্লাসে সকল ছাত্ররা কি উপস্থিত আছে। এখানে আমার সকল ছাত্ররা হবে না, আমার যদি সকল লিখি তাহলে ছাত্রর উপস্থিত দেওয়ার দরকার নেই, সকল তখন কি হবে ছাত্র হবে, ক্লাসে সকল ছাত্র উপস্থিত। আর যদি সকল না লিখি তাহলে শুধু কি হবে ছাত্ররা হবে, ক্লাসে ছাত্ররা উপস্থিত। ওকে, এভাবে আমাদের যে বহুবচনের যে বিষয়টা, বহুবচনের ব্যবহারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ওকে, তারপর মনে করো যেমন যাবতীয় প্রাণীবৃন্দ, যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা, যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা। প্রাণী এটা একটা মানে নিম্ন বুদ্ধি সম্পন্ন বেদ, সেখানে আমরা বৃন্দ ব্যবহার করব না। হ্যাঁ, তাহলে আমাদের কি যাবতীয় প্রাণী হবে, বৃন্দ দেওয়ার দরকার নেই। বৃন্দ শুধুমাত্র সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হবে, শিক্ষক বৃন্দ, গুণীজন বৃন্দ, অতিথি বৃন্দ। ওকে, প্রাণীর সাথে হবে না। ওকে, তাহলে এভাবে আমাদের বহুবচনের ক্ষেত্রেও কি ভুলটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে যে বিশেষ্যের জায়গায় বিশেষণের আমরা অনেক সময় ভুল করি, বিশেষ্যের জায়গায় বিশেষণের ভুল করি। আমি কিন্তু একটা দুইটা উদাহরণ দিয়ে জাস্ট বোঝাচ্ছি, তোমাদের বিস্তারিত উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। ওকে, বাংলা অনেক কঠিন না ভাই, বাংলাটা আপনাকে নিয়মিত পড়তে হবে। আমি আবার বলি, বাংলাটা আপনার নিয়মিত পড়তে হবে। ম্যাথ যেমন নিয়মিত চর্চা করতে হয়, বাংলাটাও নিয়মিত পড়তে হয়। আমি ওই জিনিসগুলো আপনাদের সামনে পড়াচ্ছি, আমার অনেক বন্ধু বাংলা নিয়ে পড়ছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু তারা বাংলা প্র্যাকটিস নাই, তারা কিন্তু কি হয়েছে ভুলে গেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এক বন্ধু আমার সাথে অনার্স মাস্টার্স করছে, সে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস, সে এখন এক চাকরি করে, একটা ব্যাংকে চাকরি করে। কয়েকদিন আগে আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করতে যে বন্ধু, চিঠির প্রেরক এবং প্রাপক কোনটা কোন সাইডে লিখে, ক্যান ইউ বিলিভ ইট?
যে একজন বাংলায় অনার্স মাস্টার্স করা ছেলে সে ভুলে গেছে চিঠির প্রাপক এবং প্রেরক কোনটা কোন জায়গায় লিখে। এটা হচ্ছে জাস্ট সে ব্যাংকিংয়ে অনেক দিন ধরে আছে, অনেক কিছু সে ভুলে গেছে বাংলার। ইট ইজ প্র্যাকটিস। তো আপনাকে করতে হবে কি, বাংলাটা বারবার পড়তে হবে। হ্যাঁ, আপনাকে রিভিশন দিতে হবে, সব পড়াই বারবার রিভিশন দিতে হবে। আপনারা বললাম তো, গণিত মিনিমাম ডেইলি 2 ঘন্টা করে করেন, ইংরেজি মিনিমাম 2 ঘন্টা করে পড়েন, আর বাংলার জন্য 1 ঘন্টা রাখেন, জেনারেল নলেজের জন্য 1 ঘন্টা, তাহলে 4 ঘন্টা, আর এদিকে 2 ঘন্টা, 6 ঘন্টা। বাস, আপনি প্রতিদিন 6 ঘন্টা করে পরীক্ষার আগ পর্যন্ত পড়েন, সাথে আরও এই 6 ঘন্টা মিনিমাম পড়বেন। এর বেশি বেশি পড়তে পারলে, যত বেশি পড়বেন তত বেশি আপনি আগে থাকবেন। আপনি আজকে 10 মিনিট বেশি পড়তেছেন মানে আপনি আরেকটু 10, 1000, 2000 জন থেকে আগে যাচ্ছেন। কিন্তু আপনি 10 মিনিট ঘুমায় থাকতেছেন, 10 মিনিট কম পড়তেছেন, মানে আপনি আবার কয়েক হাজার জন থেকে পিছিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, হ্যাঁ, রাত 10টার ভিতরে ম্যাথ ক্লাস আছে, আমি জানি। রাত 10টায় আমারও আরেকটা শিডিউল আছে, আরেক জায়গায় ক্লাস আছে। ওকে, তাহলে আমাদের এই বহুবচনের ব্যবহারটা আমরা মাথায় রাখলাম। বিশেষের জায়গায় বিশেষণের ব্যবহার, যেমন ইহার আবশ্যক নাই, ইহার আবশ্যক নাই, এটা হবে যে ইহার আবশ্যকতা নাই। ওকে, ইহার আবশ্যকতা নাই, শুদ্ধ রূপ হবে এটা। আবার মনে করেন সদা সর্বদা তোমার উপস্থিতি কামনীয়, সদা সর্বদা, আমার সর্বদা তো আছেই, আবার সদা কেন দেওয়া দরকার? কোনো দরকার নেই, যে কোনো একটা লিখবো, সর্বদা তোমার উপস্থিতি কামনীয় বা সদা তোমার উপস্থিতি প্রার্থনীয় বা কামনীয়, এটা আমরা এভাবে ইয়ে করতে পারি। তাহলে এই যে এভাবে, আবার অনেক সময় আমরা কিছু অতিরিক্ত কথা বলি, বাহুল্য, এটাকে বলা হয় বাহুল্য। ওকে, অতিরিক্ত কথা বলা, যেমন আকণ্ঠ পর্যন্ত, হ্যাঁ, আকণ্ঠ পর্যন্ত খেয়ে তার অবস্থা খারাপ, আমি বাকিটা লিখলাম না। তাহলে আকণ্ঠ পর্যন্ত লেখার দরকার নেই, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত। তাহলে আকণ্ঠ খেয়ে, আকণ্ঠ বললে আমি পর্যন্ত লেখার দরকার নাই, আর যদি আর বাদ দিতে চাই তাহলে হবে কণ্ঠ পর্যন্ত। বুঝে গেছে? তাহলে এখানে যে কোনো একটা এভাবে আমাদের ব্যবহার করতে হবে। এভাবে যেমন ধরেন ইদানিং কালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে, এটার শুদ্ধ কি হবে? ইদানিং ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে, বাস এভাবে হবে। কেবলমাত্র দুর্নীতি, কেবলমাত্র কথাটা বল, শুধুমাত্র কথাটা বল, ভুল। এখানে আমাকে শুধু কেবল বা শুধু ব্যবহার করতে হবে। তো এই যে এভাবে আমরা অনেক সময় অনেক ধরনের ভুল করি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমাদের ইদানিং পরীক্ষাতে এটা বেশি আসে, প্রবাদ প্রবচনের ভুল। যেমন কি, ভূতের মুখে, ভূতের মুখে সীতা নাম, ভূতের মুখে সীতা নাম, এটা হবে না। এটা কি হবে? ভূতের মুখে রাম নাম। ওকে, ভূতের মুখে রাম নাম, বা ভূতের ব্যাগার খাটলাম, ভূতের ব্যাগার না খেটে ভূতের মতন খাটলাম যদি বলেন, তাহলে হবে না। আমাকে যেটা যেভাবে প্রবাদ প্রবচন আছে সেটা সেভাবেই কি লিখতে হবে। যেমন আমি কারো সাথেও নেই, পাশেও নেই। আবার মনে করেন এটা আমি কোভাবে বলতে হবে, যেমন ঝাঁকের কই, আমি ঝাঁকের কই না বলে যদি ঝাঁকের মাগুর বলি তাহলে হবে না। ওকে, কই মাছের প্রাণ না বলে আমি যদি বলি যে শিং মাছের প্রাণ, তাহলেও হবে না। তাহলে এভাবে অনেক ধরনের আমাদের ভুল প্রাণ দিয়ে আছে, সেগুলো সম্পর্কে একটু ভালো করে পড়ে নিলে, গল্পের মতো করে আপনারা জাস্ট পড়ে নেবেন, তাহলে দেখবেন যে কি আপনারা খুব সহজেই কি করতে পারতেছেন। দেখি এখন আপনাদের একটা ছোটোখাটো টেস্ট নিব। আমি 5টা বাক্য লিখব, 5টা বাক্য আপনারা শুদ্ধ করে কমেন্টসে লিখবেন। ওকে, দেখি আপনারা কে কতটুকু কি বুঝছেন, বা আপনাদের কার কতটুকু পড়াশোনা হয়েছে। ক্লিয়ার? দেখি বলেন, দেখি প্রথমে এই বাক্যটা,
মেয়েটি বেশ বুদ্ধিমান, এই বাক্যটা কি শুদ্ধরূপ কি হবে দেখি, লেখেন তো দেখি কমেন্টসে। মেয়েটি, হ্যাঁ, বান্দরবানে প্রান্তিক হ্রদ অবস্থিত। প্রান্তিক হ্রদ অনেক সুন্দর, এখানে জিপ ট্রেল করা যায়, প্রচুর প্রাকৃতিক পাখি দেখা যায়, পানি অনেক গভীর। হ্যাঁ, আমি এখানে অনেক সাঁতরাইছি, এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমার খুব ভালো লাগে, বিকালবেলা এখানে অনেক অতিথি পাখি দেখা যায়, অনেক দেখা যায়, এটা কি বলে, পানকৌড়ি। মেয়েটি বেশ বুদ্ধিমান, এটা বাক্য শুদ্ধভাবে লিখেন, ভেরি গুড। এটা প্রথমে কে লিখছে? মেয়েটি বুদ্ধিমতী, তারিকুল ইসলাম। আয়েশা আয়েশা হুমায়রা প্রথম উত্তর দিয়েছে। মেয়েটি বেশ, বেশ যেহেতু বলছে আপনাকে বেশ উল্লেখ করতে হবে, শুধু বাকিটা বললে হবে না। তাহলে হবে কি, মেয়েটি বেশ বুদ্ধিমতী। তাহলে মেয়েটি বেশ কি হবে? বুদ্ধিমতী, দীর্ঘইকার হবে, রস্যিকার না। মেয়েটি বেশ বুদ্ধিমতী। দ্বিতীয় বাক্য দেখি, দেখি ইয়ে করেন। সব পাখিরা উড়ে গেল। সব পাখিরা উড়ে গেল, এটা শুদ্ধ রূপ কি হবে? দেখা যাচ্ছে। যেটা যেটা পারেন লিখেন। হ্যাঁ, দ্বিতীয়টা অনেকে ঠিকভাবে লিখছেন, সব পাখি উড়ে গেল। আবার এখানে কি হবে না? রা হবে না। দ্বিতীয়টাতে কি হবে? সব পাখি, রা হবে না, কি হবে? সব পাখি উড়ে গেল। ওকে। গীতাঞ্জলি, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ রচনা করেছেন, এখানে দুইটা ভুল। গীতাঞ্জলি সব রস্বীকার হবে, ঠিক আছে, রস্বীকার হবে। গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শোকাঞ্জলি, অশ্রাঞ্জলি, জলাঞ্জলি সবগুলোই কি হবে? রস্বইকার হবে। আর রবীন্দ্রনাথ বানান কি হবে? দীর্ঘইকার হবে। রবীন্দ্রনাথ বানানে দীর্ঘইকার হবে। দেখেন, খেয়াল করেন, যদি বলে যে রবি ঠাকুর, শুধু রবি বললে তখন রস্বইকার, কিন্তু রবীন্দ্র বললে তখন কি হয়ে যাবে? রবীন্দ্র বললে তখন দীর্ঘইকার হয়ে যাবে। ওকে। তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। দু চোখ অশ্রু বা অশ্রুতে ভেসে গেল, বা চোখের জলে ভেসে গেল। ওকে। তার দু চোখ
চোখের জলে ভেসে গেল কথাটা শুনতে কেমন যেন লাগে। আমি এভাবে বলতে পারি তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। তার দু চোখ কি অশ্রুতে ভেসে গেল। এখন এই যে একটা গল্প মনে পড়ছে। একবার এক মিনিট একটু আমার ল্যাপটপের চার্জ লাগাই। একবার এক স্টুডেন্ট স্যারকে জিজ্ঞাসা করছে একটা কবিতার লাইন, স্যার কপল ভাসিয়া গেল নয়নের জলে। এখন স্যারে তো কপল অর্থ জানে না। কপল কপল ভাসিয়া গেল নয়নের জলে। স্যারে মনে করছে কপল মানে হচ্ছে কি কপাল। ওকে, কপাল মানে আমাদের এই যে এটা কপাল, এই যে এটা। কিন্তু আসলে কপাল মানে তো কপাল না, কপাল মানে হচ্ছে আমাদের গাল। ওকে, এখন স্যারে তো এটা জানে না। স্যারে তখন ভুল উত্তর দিয়ে দিল কি পা দুটি, আরে বেটা পরের লাইন তো তুই পরস নাই। তো স্টুডেন্ট মনে করছে যে কি স্যার চোখের পানি তো নিচে এইভাবে পড়বে, গালের উপরে পড়বে, কপালে কেমনে যায়। স্টুডেন্ট কপালে কপাল মনে করছে। তো স্যারে পরে বলতে স্যার বেটা পরের পরের লাইন তো তুই জানোস না। পরের লাইন লেখা ছিল যে এরকম পা দুটি বাঁধা ছিল গাছের ডালে। তো ভুলভাল ইয়া অনেকে দেখি পড়ায়। সেদিন একজন অনলাইনে দেখলাম পড়াচ্ছে। আসলে বাংলা পড়লেই পড়ানো যায় না, বাংলার অনেক ব্যাপার স্যাপার আছে। আচ্ছা দিকে না যায় তা তার দুচ কি হবে অশ্রুতে বেশি গেল। অধ্যক্ষ স্যার সপরিবারে বেড়াতে গেছেন, সপরিবারে তখন কি হবে বফলাটা হবে না। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করে বিদ্যান, বিদ্যান বানান কি হবে বর্গীকার দয়বফলা আকার দন্তন্য বিদ্যান। ওকে, তাহারা মাঠে খেলা করছে। তাহলে তাহারা মাঠে খেলা হয় করিতেছে হবে, আমরাতে কি তারা হবে, তারা মাঠে খেলা করছে। দারিদ্রতা হবে, দারিদ্রতা হবে না দারিদ্র বা দরিদ্রতা, হয় আমার দারিদ্র হবে আর নয়তো কি দরিদ্রতা, আমাদের অভিশাপ। তাহলে আপনারা ভালোই রেসপন্স করছেন, অনেকটা ভালোই শিখছেন বোঝা যাচ্ছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে এই ছিল আপনাদের সাথে আপনাদের এই প্রাইমারি এরিয়াতে আজকে আপনাদের লাস্ট ক্লাস ছিল। ওকে, তো আজকে ক্লাসের মাধ্যমে আপনাদের ব্যাকরণ মোটামুটি আমি যা যা পড়ালাম সেগুলো আপনারা ভালো করে একটু দেখবেন। এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে, যা যা পড়িয়েছি এবং আমি যা যা শিট দিয়েছি কমন আসবে। হ্যাঁ, আশা করা যায় যদি আপনারা ভালো করে পড়েন। হ্যাঁ, আমি কিন্তু আবার ওই জিনিসটা করি না যে আমার ওই শীট থেকে এরকম এটা এটা কমন আসছে, আমার ওইটা থেকে কমন আসছে। হ্যাঁ, এরকম বললে অনেক কথাই বলা যায়, কিন্তু ওগুলা আসলে ওরকম ধান্দাবাজি আমার পছন্দ না, আমি ওগুলো করিও না। তো তবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যা যা পড়ালাম এগুলো যদি ভালো করে পড়েন এবং আমি যে পিডিএফগুলো দিব সেগুলো যদি ভালো করে একবার অন্তত পড়েন পরীক্ষা হলে কমন পাবেন নিশ্চিত। আর বাংলায় ওই যে আগের ক্লাসে কে যেন বললো কোন জায়গায় বলে ক্লাস নিচ্ছে 25টা কমন পাবে, এগুলো হচ্ছে সব বাউতাবাজি, ভণ্ডবাজি, ভণ্ডামি। এগুলো কেউ পারবে না বাংলায়, কখনোই কেউ 25-এ 25 তুলতে পারবে না। ওকে, কেউ পারবে না, আমাকে দিলে আমিও পারবো না। বুঝে গেছে? কারণ হচ্ছে যে বাংলা প্রশ্ন সাধারণত রিপিট হয় না। বাংলা প্রশ্নগুলো সাধারণত ব্যাকরণ বাদে বাকি সাহিত্যের অংশগুলো রিপিট হয় না। এগুলা কোন সময় কি দিয়ে দিবে এগুলো যে পড়ছে সে ছাড়া আর কেউ জানবে না। ওকে, যেমন ধরেন একবার 35 বিসিএস একটা প্রশ্ন আসছে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। এখানে এটা মানে কি বুঝাইছে, বাক্যটার মানে কি? তো আমি এটা পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে, পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে এবং বলছে যে ওখানে যে মানে পদ্মাবতীর এত সুন্দরী ছিল যে তার ঠোঁট এত লাল ছিল। সাধারণত পানের রসের কি হয় ঠোঁট লাল হয়, কিন্তু পদ্মাবতীর ঠোঁট এত লাল ছিল যে পদ্মাবতীর ঠোঁটের স্পর্শে পানের রস লাল হয়ে গেছে। তো এই কারণে এই লাইনটা সামহাও আমি যখন অনার্সে পড়েছিলাম তখন আমার কাছে এটা কি খুব ইয়া লেগেছিল, খুব আলাদাভাবে ইউনিক মনে হয়েছে। আমি পড়ছি, আমার কাছে এটা অর্থ জানা ছিল, আমি ওটা উত্তর লিখছি, সঠিকভাবে দাগায় দিয়ে আসতে পারছি। হ্যাঁ, তো আমার অনেক বন্ধু এটা পারে নাই, কারণ তারা এটা পড়েই নাই, তাদের কাছে এটা ইউনিক মনে হয় নাই। হ্যাঁ, তো এটা আমার কমন পড়ে গেছে দেখে আমি পারছি, নয়তো এমনিতে অনেকে পারবেও না। যেমন এই যে প্রান্তিক লেক নিয়ে প্রশ্ন করছেন, তাই না? প্রান্তিক রোধ কোন জেলায় অবস্থিত, কোন একটা বিসিএস মনে আসছে।
যা সম্ভব 35 BCS অথবা 34 BCS মনে হয় আসছিল, আমার সঠিক মনে নাই। কারণ আমি বান্দরবানের মানুষ, আমি এটা বলতে পারতেছি যে প্রান্তিক হ্রদ বান্দরবানে অবস্থিত। তো যে জানবে না সে তো এটা কখনো ইয়ে করতে পারবে না। এমন কিছু প্রশ্ন আপনাকে দিবে যে এটা প্রশ্নকর্তা আর আল্লাহ ছাড়া আর কেউ সাধারণত নাও জানতে পারে। তো ওগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। আপনারা মাথা ঘামাবেন এখন বেশি পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে কোন জিনিসগুলো, সেগুলো আপনারা বারবার ভালো করে পড়েন। আপনি ইংলিশ, বাংলা, ম্যাথ যত পড়বেন তত বেশি আপনার কমন পড়বে। আর জেনারেল নলেজ, যে স্যারে ক্লাস নিচ্ছে উনি যে টপিকগুলো পড়াচ্ছে ওগুলো ভালো করে রিভিশন দেন, ওখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তো আমরা 4জন স্যারের ক্লাস নিচ্ছি, এগুলো ভালো করে দেখেন। ইনশাল্লাহ এগুলো ভালো করে দেখলে আপনার পরীক্ষাতে কমন আসবে। মনে রাখতে হবে যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি পড়ব এটা জানার আগে আপনাকে জানতে হবে কি কি পড়ব না। ওকে, পড়তে গেলে পড়া শেষ নাই, কিন্তু আপনাকে চাকরি পরীক্ষার জন্য এমন জিনিস পড়তে হবে যেটা পড়লে এখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি। তা আমি যাই হোক, আমি মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। আপনাদের সাথে এটাই আজকে আমার শেষ ক্লাস। ওকে, তো আবার দেখা হবে। যদি আবার কোনো কোর্সে এনরোল করেন আপনারা, তখন আপনাদের সাথে আবার দেখা হবে। তবে আমি বলবো যে আপনারা চর্চাটা অব্যাহত রাখবেন, এবং কেউ বান্দরবান বেড়াতে আসলে অবশ্যই আসবেন, দেখা করে যাবেন, ভালো লাগবে। আর আর হচ্ছে যে সবার জন্য শুভকামনা, আপনাদের সবার পরীক্ষা ভালো হোক, আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, এবং চাকরি হোক বা না হোক পড়াটা থামাবেন না। নেক্সট পরীক্ষার জন্য আবার প্রিপারেশন শুরু করবেন। আবারও সবাইকে শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।